কাল নাগিনি বেশরম মায়া মানুষ কোনখানে আমার বাপ ভাইয়েরটা খাইয়া পয়রা তুই তাগো পিঠে ছুরি ঢুকানোর তাল কইতাছিলি। যেমন মাথা তেমন মেয়ে, নষ্টা মেয়ে মানুষ। আমার ভাই তোরে লাই দিয়া মাথায় তুলছে আর তুই কিনা তারই পোলারে হাত করবাই চাস। লজ্জা সরম কি ডাহা শহর বেচ আইছনি? আমার ভাইপোর ঘরে একলা গিয়া দরজায় খিল দিছিলি কেন? পলাডার গায়ে কলঙ্ক ছিটায় তারে ফাঁসানোর লাইগা। আগেই কইছিলাম জোয়ান মাইয়া ঘরে জায়গা দেওয়ার দরকার নেই, ঘটলো তো একটা অঘটন। কথাগুলো বলে রাগে ফুসফুস করছেন মির্জা বাড়ির বড় মেয়ে সেলিনা বেগম। পরপর দুটো থাপ্পড় খেয়ে বেকুবের মতো দাঁড়িয়ে আছে শান্তি। তার দোষটা আসলে কোথায় ওইটাই বুঝে উঠতে পারছে না ঠিক করে। সেলিনা বেগমই তো তাকে ওমায়ের নামক মানুষটার ঘরে চা হাতে পাঠালেন। কিছুক্ষণ আগের ঘটনা, হঠাৎ ভালো ব্যবহার করেছিলেন তিনি সায়ন্তীর সাথে। সায়ন্তী তেমন পাত্তা দেয়নি বিষয়টাতে, কিন্তু এখন এসব কি হচ্ছে? মিথ্যা অপবাদগুলো মহিলাটা এত সহজেই তাকে দিয়ে দিল। যে মানুষটাকে চেনে না জানে না, আজ অবধি চোখে পর্যন্ত দেখেনি, তার সাথে কিনা ছি ছি ছি। ঘৃণায় গা শিরশির করে উঠল সায়ন্তীর। এখানেই থেমে থাকেনি কাহিনী। সায়ন্তীর সৎমা বোনের চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে আসলো বসার ঘরে। পরপর আসলেন বাড়ির দুই গৃহিণী মিনু ও আতিকা বেগম। সায়ন্তীর বাবার দ্বিতীয় স্ত্রী রুবিনা বেগম মির্জা বাড়ির ছোট মেয়ে। সে এসে সায়ন্তীর বাহু চেপে ধরে তাচ্ছিল্য করে বলল, তোর মতো খারাপ মেয়ে মানুষ আমি আর দুটো দেখিনি। আমার ভোলাবেলা ভাইপোটার সাথে শেষে কিনা তুই। রুবিনা বেগম জোরে ধাক্কা মেরে মেঝেতে ছুঁড়ে ফেলল সায়ন্তীকে। মেয়েটা তাল সামলাতে না পেরে গিয়ে পড়ল কাচের তৈরি টি টেবিলটার উপর। কাচের সূচালো পাশ গেঁথে গেল পেটের এক পাশে। ব্যথায় বাঁখারা হয়ে পড়ল মেয়েটি, মুখ থুবড়ে পড়ল উল্টো হয়ে। ব্যথা সহ্য করার তাগিদে নিজের ঠোঁট কামড়ে ধরল সজোরে, যেন দুর্বলতা প্রকাশ করাটাও অপরাধ। আতকে উঠলেন ওমায়ের মা আতিকা বেগম। জোরে সোরে চিৎকার দিয়ে তিনি ছুটলেন সায়ন্তীর পানে। সেলিনা বেগম নাক ছিটকে গর্জে উঠে বললেন, ছি ভাবি, আপনি এখনো এই মায়ার লাইগা মায়া দেখাইতেছেন? ওরে তো আমি আজই। বসার ঘর কাঁপিয়ে তখনই কারো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল, খবরদার ফুপি, আর এক পাও আগাবে না। কী সব বলে যাচ্ছ তখন থেকে? তোমার কি নিজের সংসার নেই? এবারে এসে ঝামেলা না বাঁধালে হয় না তোমার? কে কী করেছে? কার কথা বলছো? রাস্তা থেকে তোমার গলার স্বর শোনা যাচ্ছিল। বাপ ভাইয়ের সম্মান কি কিছু রাখবে না নাকি? বাড়ির মেয়ে বউদের গলার স্বর রাস্তা অব্দি যায় কেন? মিনু বেগম বলে উঠল, ও মায়ের বাবা, তুই ঘরে ছিলি না? ওমায়ের ব্রুকুচকে বলে উঠল, না তো বড়মা, আমি তো বাইরে ছিলাম। কেন, কিছু হয়েছে? মিনু বেগম শান্ত নরম প্রকৃতির মানুষ। রাগটা বরাবরই কম করেন তিনি, তবে আজ যেন চুপ করে থাকাটা পাপ বলে মনে হলো তার। মেয়েটা হোক রুবিনার স্বামীর প্রথম ঘরের সন্তান, তাই বলে কি তারা মনুষ্যত্ব ভুলে যাবে? বিবেকহীনের মতো কাজ করে বসবে? মেয়েটার প্রতি অন্যায় হতে দেখেও মুখে কুলু পেটে বসে থাকবে? মিনু বেগম রেগে বলে উঠল, আজ আসুক তোমার ভাই সেলিনা, এর একটা বিহিত করেই ছাড়বো আমি। অনেক সহ্য করেছি এসব। মেয়েটাকে কি মানুষ মনে করো না তোমরা দুই বোন? অমানুষের মতো যা নয় তাই বলছো করছো। আর রুবিনা, তোমাকে কে অধিকার দিয়েছে মেয়েটার গায়ে হাত তোলার? যদি মাই না হতে পারবে তো মায়ের মতো অধিকার ফলানো বন্ধ করো। ওমায়ের পাশে দাঁড়িয়ে থাকা আরুষ থমথমে কণ্ঠে চাপা সুরে বলে উঠল, চল ভাই, তাড়াতাড়ি ঘরে চল। বুঝলাম না কিছু। সকালবেলা তুই বারান্দা টপকাতে গেলি কোন দুঃখে? হাত কেটে যাচ্ছে তাই অবস্থা, ব্যান্ডেজ করতে হবে। ওমায়ের তীক্ষ্ণ দৃষ্টি মেঝেতে বসে থাকা মেয়েটার দিকে। কে এই মেয়ে? বাড়ি আসার পর এই প্রথম দেখল সে, তাও মুখ দেখার কোনো উপায় নেই। ওমায়ের সরু চোখে তাকিয়ে আছে এখনো। কণ্ঠস্বর তার ঝাঁঝালো, কি হয়েছিল এখানে? আমার ঘর আর আমাকে নিয়ে কী কথা হচ্ছিল? রুবিনা বেগম শুকনো ঢোক গিলেন। সেলিনা বেগমও তাই ভেবেছিলেন, মেয়েটাকে এই সুযোগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে অপবাদ দিয়ে। ওমায়ের বাড়ির সবারই পছন্দের পাত্র, তার সাথে জড়িয়ে কিছু হলে নিশ্চিত মেয়েটা বাড়ি ছাড়া হতো। কিন্তু সব কেমন উল্টো ঘটে গেল। ওমায়ের ঘরে ছিল না, কি করে সম্ভব?
রুবিনা বেগম নিজে গিয়ে দেখে এসেছিল, তারপরেই তো পরিকল্পনা মাফিক সব কাজ করলো দু বোন মিলে। আতিকা বেগম ছেলের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বললেন, কিছু না, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আর উসবাব, তুইও যা। ওমায়ের এখনো কৌতূহল নিয়ে তাকিয়ে আছে শুভ্র রঙা কুর্তি গায়ে লাল রঙা ওড়না মাথায় চাপানো মেয়েটার দিকে। কে এই মেয়ে? ঘোমটার চোটে তো মুখ দেখা যাচ্ছে না, এতটা ভদ্র আজকাল তো পাওয়াই যায় না। ওমায়ের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল। স্ট্রেঞ্জ। আতিকা বেগম সায়ন্তীকে তুলে সোফায় বসালেন। ব্যথায় মুখটা নীল হয়ে এসেছে মেয়েটার। সায়ন্তী কোনো রকম বলে উঠল, আমি ঠিক আছি মামুনি। আতিকা বেগম আদুরে কণ্ঠে বলে উঠল। বেশি ব্যথা লেগেছে মা? কোথায় লেগেছে আমাকে বলো। সায়ন্তী ঠোঁটে ব্যথাতুর হাসি ফুটিয়ে তাকালো। মিনু বেগম এসে পাশে দাঁড়িয়ে বললেন, মানুষের কথায় কান দিবি না একদম। আমরা সবাই জানি তুই কতটা ভালো মেয়ে। দু একজনের কথা গায়ে মেখে মন খারাপ করবি না। আমরা সব সময় তোর পাশে আছি। কেউ অন্যায় কিছু বললেই তো আর আমরা যাচাই বাছাই না করেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিব না। খেতে বসবি আয়। সায়ন্তী মিনু বেগমের হাত আঁকড়ে ধরে বলল, বড় আন্টি, আঙ্কেলকে কিছু বলবেন না প্লিজ। আমি চাই না বাবা এসবের কিছু জানুক। আমার বাবা কষ্ট পাবে। আতিকা বেগম বাদ সেধে বললেন। তুই অন্যায় মুখ বুঝে সহ্য করছিস কেন? সেলিনা বেগম বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাবি, আমি সত্যি অবাক হইতাছি। তোমার ছেলে যদি সত্যি ঘরে থাকতো তখন মাথায় তুলতাছ তোমরা এই মায়ারে। সব কিছুতে বাড়াবাড়ি ভালো না। লাঠিতে ফর দিয়ে সেখানে আসলেন দুই বৃদ্ধা। বাড়ির কর্তা কর্তি। সকাল 9টা বাজতে চলল। ঘড়িতে সকালের নাস্তার সময় হয়ে এসেছে। সায়ন্তী অনুনয় করে বলল, প্লিজ কাউকে কিছু বলবেন না। আমি কিছু মনে করিনি। সায়ন্তী কোনো রকম উঠে গেল দোতলা সিঁড়িটার দিকে। সেখান থেকেই করিডোরের মতো লম্বা বারান্দাটা পার হলেই লাগোয়া দ্বিতীয় ভবনটিতে যাওয়া যায়। সায়ন্তী অবাক, ভীষণ অবাক সে। তার মনে অজস্র প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। ওমায়ের তো রুমেই ছিল যখন সে চা দিতে গিয়েছিল, তাহলে বাইরে গেল কি করে? সবার সামনে মিথ্যেই বা বলল কেন? শুধুমাত্র একটা অপরিচিত মেয়েকে বাঁচানোর জন্য? সায়ন্তীর মনে পড়ল সকালের ঘটনা। চা নিয়ে সে ঢুকেছিল প্রথমবারের মতো এই লোকটির ঘরে। অন্ধকারাচ্ছন্ন ঘর, মৃদু আলোয় কোনো রকম টেবিল হাতড়ে চার কাপ রেখেই বেরিয়ে আসছিল সে। দরজার কাছে আসতেই থমকে গেল তার হাত জোড়া। দরজা বাইরে থেকে বন্ধ। লক কী করে হয়ে গেল? ভেবে ভেবে সায়ন্তীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনে যেন আরও ভয় পেল মেয়েটা। দরজার দিকে মুখ করেই কেবল কাপা কণ্ঠে একবার বলেছিল, চা দিতে এসেছিলাম, এখন দরজা বাহির থেকে বন্ধ, কি করব? ওই মহিলার বোনের কণ্ঠস্বর ঠিকই পেয়েছিল। সায়ন্তী তড়িঘড়ি করে হাঁটছে। সারি সারি রুম, ডুপ্লেক্স বিশাল ভবনটির। গম্ভীর সেই কণ্ঠস্বরটি ডেকে উঠল বাজখাই গলায়, এই মেয়ে দাঁড়াও। অন্তরাত্মা কেঁপে ওঠার উপক্রম। সায়ন্তীর ওড়নার দুপাশ চেপে উল্টো দিক মুখ করে দাঁড়ালো সে, যেন মুখ দেখালে বড়সড় কোনো অনর্থ ঘটে যাবে। ওমায়ের হাতে ব্যান্ডেজ করে থামলো আরুষ। ভাইয়ের প্রতি একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সে। একবার বাইরে দাঁড়িয়ে থাকা সায়ন্তীর দিকে তাকালো। ওমায়ের থমথমে কণ্ঠে বলল, বাইরের মানুষ আমার ঘরে ঢুকবে এটা আমার মোটেও পছন্দ না। প্রথমবার এসেছো তাই কিছু বললাম না। ভুলেও আমার ঘরের আশেপাশে আসবে না। যদি চোখের সামনে পড়েছো তো। সায়ন্তী ভয়ে ঠকিল। আরুষ ওমায়ের হাত চেপে থামানোর ভঙ্গিতে চোখ রাঙালো। মেয়েটার কি দোষ? সায়ন্তী চলে যেতে নিলেই ওমায়ের প্রশ্ন করে বসে। নাম কি তোমার? সায়ন্তীর কণ্ঠনালী ভেদ করে শব্দ বের হতে চাইছে না এই মুহূর্তে, তবুও কাপা কণ্ঠে বলে উঠল, অন্তি, সায়ন্তী। ওমায়ের আরুষের হাতে ফার্স্ট এড বক্স ধরিয়ে ইশারা করলো মেয়েটার হাতে দিতে। আরুষ অবাক না হয়ে পারে না। কি চাই এই ছেলেটা আসলে? সায়ন্তীর হাতে আরুষ বক্স তুলে দিতেই সায়ন্তী অবাক চোখে তাকালো তার দিকে, ইশারা করলো। কি হয়েছে ভাইয়া? ওমায়ের গমগমে সুরে বলে উঠল, যারা মুখ বুঝে অন্যায় সহ্য করে
তাদের অন্তত আমি দু চক্ষে সহ্য করতে পারি না। শক্ত নারীসত্তা শুধু ব্যথা সহ্য করতে পারলেই তো চলবে না, শত্রুপক্ষকেও তো জবাব দিতে শিখতে হবে নাকি? কাটা জায়গায় ব্যান্ডেজ করে নিবে। এখন আমার চোখের সামনে থেকে যাও। সায়ন্তী ভেবে পায় না এ কেমন ব্যবহার। প্রশংসার অপমান দুটো একই সাথে করাটা কোনো দিন দেখেনি সে। সায়ন্তী এক চুলে চলে গেল সেখান থেকে, এসে পৌঁছালো নিজের ঘরটায়। এই ভবনটাও 2 তলা, আত্মীয়দের জন্য করা হয়েছে। যতটুকু জেনেছে সায়ন্তী এই অবধি, তার স্থান হয়নি ডুপ্লেক্স আলিশান ভবনটিতে। তবে এই ভবনটাও তো ফেলে দেওয়ার মতো তেমন নয়। এই বাড়ির নিয়ম আছে নাকি বাড়ির সদস্য ছাড়া বাকি সবাই আলাদা ভবনটিতে থাকবে। ওই ভবনে বাড়ির ছেলে মেয়ে বউরা থাকবে। বাইরের মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না। এমপি মহোদয়ের বাড়ি, শত্রুরা যেন উৎপেতে থাকে সর্বদা। বাড়ির নাম কুঞ্জছায়া। মির্জা বাড়িতে সায়ন্তীর আগমন ঘটেছিল 2 মাস আগে। মায়ের মৃত্যুর 1 মাস পর সায়ন্তীর বাবা বিয়ে করেন তার বাবার অফিসের বসের ছোট মেয়েকে। রুবিনা বেগম ডিভোর্সি মহিলা ছিলেন, আগের ঘরের কোনো সন্তান নেই তার। সায়ন্তীর বাবা ইজাজুল ইসলাম সায়ন্তীকে জানিয়েছেন সে দায়বদ্ধতা থেকে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছেন। কিসের এত দায় তার সেটা জানতে পারেনি সায়ন্তী। তবে সে জানে তার বাবা কখনো এমন কিছু করতেই পারে না যা অন্যায়। তার মাকে তার বাবা অসম্ভব ভালোবাসতেন। এই মহিলাকে বিয়েটা যে মন থেকে করেনি তা নিশ্চিত সায়ন্তী। তবে এই বিয়ের পেছনের রহস্য তার আজও অজানা। তারই 1 মাস পর ইজাজুল ইসলাম বড়সড় দুর্ঘটনায় শিকার হন। পা দুটি নাড়ানোর মতো শক্তি তিনি হারান। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় লাগবে ঠিক হতে। তবে কতদিন তা বলা মুশকিল। 6 মাস কিংবা 1 বছরও লাগতে পারে। এরই মাঝে রুবিনা বেগম জেদ ধরলেন যতদিন না ইজাজুল ইসলাম ঠিক হচ্ছেন ততদিন তিনি তার বাবার বাড়ি কুমিল্লাতে এসে থাকবেন। সায়ন্তীর পড়াশোনার কি হবে না হবে ওসব নিয়ে মহিলার মাথা ব্যথা ছিল না। বাবার কথা ফেলতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে এখানে এসেছে সায়ন্তী। ঢাকাতে কাটিয়েছে শৈশব কৈশোর। দীর্ঘ 17 বছরের স্মৃতি ফেলে দিয়ে সে থেমেছে এই কুঞ্জছায়া নামক বাড়িটির 4 দেওয়ালের ভেতর। আজ থেকে ঠিক 7 দিন আগে বাড়ি ফিরেছে বাড়ির মেজ ছেলে ওমাইর। মানুষটার পুরো নাম শোনা হয়নি সায়ন্তীর, আর না দেখা হয়েছে কখনো। বাকিদের সাথেও কম কথাবার্তা হয় তার। কিছু কিছু কথা শুনেছে সে মানুষটার সম্পর্কে। দীর্ঘ 7 বছর ধরে বাড়িতে থাকে না সে। প্রথম 3 বছর আসা যাওয়া করলেও বিগত 4 বছর যাবৎ বাড়িমুখো হয়নি সে। ঢাকাতে পড়াশোনা শেষ করেছে, তারপরে ভবঘুরে জীবনযাপন করছে। চাকরি কিংবা ব্যবসা কোনোটাতেই নাকি তার ইন্টারেস্ট নেই। ছন্ন ছাড়া রাগী একরোখা গম্ভীর মানুষ, যার সাথে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতায় ভয়াবহ, না জানে পরবর্তীতে কি হয়। সায়ন্তী আবারও ভাবনায় বিভোর হলো। তার পেটের অংশ টেবিলের খোঁচায় কেটে গেছে খানিকটা। এটা লোকটা খেয়াল করলো কি করে? সায়ন্তী নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল শুভ্র রাঙা জামায় রক্তের লাল দাগটা জ্বলজ্বল করছে যেন। সায়ন্তী চোখ বুজে মাথা এলিয়ে দিল খাটে। তার গা ঘেঁষে এসে তার দুঃখ কম করার চেষ্টায় নেমে পড়ল তার পোষা বন্ধু টিগার, আদুরে সাদা রঙের বিড়ালছানা। এর নীল বর্ণের চোখ জোড়া যেন কেমন রাজকীয় শিকারি শিকারি ভাব, তাই এর নাম দিয়েছে টিগার। তবে এর ভালো নামও একটা আছে, স্নোই। সায়ন্তী চোখ বন্ধ করে হাসল। স্নোই তার মালিকের কাছে গিয়ে ঠেসে রইল আদুরে ভঙ্গিমায়, হয়তো জানান দিতে চাচ্ছে, তুমি একা নও পৃথিবীতে। এই তো দেখো, আমিও আছি তো তোমার সাথে। বাড়ির কর্তা আজিজ মির্জার 6 সন্তান, 3 ছেলে ও 3 মেয়ে নিয়ে তার সংসার। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে নিয়ে বেড়াতে আসে তারা। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন নিজ এলাকাতেই, বাড়ির পাশেই বাড়ি। সে সুবাদে যেন তার আনাগোনা বাড়িতে লেগে থাকে। প্রায় সময়ই বাপের বাড়ি পড়ে থাকে সে। ভাইয়ের বউদের উপর ছুরি ঘোরানোর স্বভাবটা বেশ ভালোই আয়ত্তে এনেছেন ততদিনে। আজিজ মির্জা 3 ছেলে। বড় ছেলে তামজিদ মির্জা, তার স্ত্রী মিনু বেগম, তাদের 3 সন্তান আহাদ, আরুষ, মিঠি। মেজ ছেলে তাজরুল মির্জা, তার স্ত্রী আতিকা বেগম, তাদের একমাত্র সন্তান ওমাইর। ছোট ছেলে এরশাদ মির্জা, তার স্ত্রী নাহার বেগম, তাদের 1 ছেলে ও 1 মেয়ে, আদিত্য, সুপ্রভা। বিশাল একান্নবর্তী পরিবার তাদের।
খাবার টেবিলটার পরিধিও বড় 25টি চেয়ার বিদ্যমান তাতে। বাড়ির সদস্যরা এসে একে একে দখল করলো তা। ছোটদের মধ্যে মিঠি, আরুষ ও মায়ের এসে বসলো তাদের দাদা ভাইয়ের পাশে। সিঁড়ি বেয়ে তখনই হন্ততন্ত হয়ে নেমে আসলো আদিত্য। চোখে মুখে তার ঘুমের রেশ। ছেলেটার কুকড়া ঝাঁকড়া চুলগুলো যেন আরও বেশি এলোমেলো লাগছে। কলেজ ইউনিফর্ম গায়ে, তার সাদা শার্টের বোতাম লাগাচ্ছে ব্যস্ত হাতে। কাঁধে কালো রঙা ব্যাগ, কালো রঙা ফর্মাল প্যান্টের বেল্টের পাশে ঝুলছে চাবির রিং। নাহার বেগম বাজখাই গলায় ছেলেকে শাসালেন। না খেয়ে বের হবি না আদিত্য। রাতে পেঁচার মতো জায়গায় সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে দৌড়ানোটা বদ্ধ অভ্যাসে পরিণত হয়ে গেছে তোর। নেতা হইব সাহেবজাদা, রাজনীতি করার ভূত ঝাঁটাপেটা করে মাথা থেকে নামাবো তোর, কইয়া রাখলাম। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো সবার। ছেলেটার বেপরোয়া স্বভাব যেন দিনকে দিন বেড়েই চলেছে। মেজো চাচার পরম ভক্ত সে। রাজনীতি নাকি তাদের রক্তে মিশে আছে। রাজনীতি ছাড়া চলা যায় নাকি? ভাত না খেয়ে থাকা যাবে, তবু একদিন পার্টি অফিসে না গিয়ে থাকা যাবে না। ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ছেলেকে কে বোঝাবে? ক্লাস 9 থেকেই মেজো চাচার সাথে সাথে সব সভা মিছিল পার্টি অফিসে বসে থাকে ছেলেটা। তাজরুল মির্জার গর্বের পাত্র সে। এই বয়সে বেশ দাপট। ছেলেটার কলেজে স্কুলে এক নামে বিখ্যাত। বড় চাচা চেয়ারম্যান, মেজো চাচা এমপি। ছাত্রনেতা হয়ে উঠতে যেন বেশি সময় লাগেনি তার। এক নামে ছোট বড় সবাই চেনে কলেজে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে সে। তবে পড়াশোনা কতটুকু হয় তা আল্লাহই মালুম। আদিত্য কাউকেই পরোয়া করল না যেন। নিজের মতো করে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই দপ্তর শ্বাস ছাড়ল। একে বলেও কোনো লাভ নেই। নাহার বেগম সহ বাকিদের আদরের ওমায়ের আর আহান। কারণ মূলত ছেলে দুটোর বাবা রাজনীতিতে এতটা গভীরভাবে জড়িয়ে আছে, তবুও তারা এসবের নামটুকু পর্যন্ত শুনতে নারাজ। রাজনীতিতে অ্যালার্জি আছে ওমায়ের। এই নিয়ে বাবা ছেলের মতবিরোধের কোনো শেষ নেই। বাড়ির বড় ছেলে সিদ্দিকুর আহান মির্জা তুখর ব্যবসায়ী। 30 বছর বয়সে তার নাম ডাক ছড়িয়েছে। তাদের ব্র্যান্ডের পোশাকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। AMS গার্মেন্টসের শাখা ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। হেড অফিস গড়ে উঠেছে কুমিল্লা জেলায়। তার স্ত্রী মৌমিতা মেহনাজ শান্ত, নরম স্বভাবের মেয়ে। গম্ভীর মানুষটার সাথে সংসার করে যাচ্ছে মেয়েটা বিগত 1 বছর যাবৎ। খাবার টেবিলে বসলো সুপ্রভা। এরই মাঝে নাহার বেগম বললেন, প্রভা মা, একটু শায়ন্তীকে ডেকে আনবি, একসাথে বসে খাবো না হয়? খাবার টেবিলে সবাই স্বাভাবিক থাকলেও দুজন ব্যক্তির মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে আসলো। এমনকি সুপ্রভাও কিছুটা বিরক্ত হলো। কাজের মহিলা সাবেদা এসে জানালো সায়ন্তী এখানে আসবে না। ডাক দেওয়াই বলল, শরীর ভালো লাগছে না, খাবো না এখন। মিনু বেগম বলে উঠল, ওমা, সে কি কথা? তুমি এক কাজ করো সবেদা আপা, প্লেটটা ওর ঘরে দিয়ে আসো। বাকিরা নিজেদের মতো খেতে ব্যস্ত হলো। বাড়ির পুরুষরা আপাতত বাড়ি নেই। জরুরি কাজে বেরিয়েছে 3 ভাই সকাল সকাল। আতিকা বেগম হাঁক ছেড়ে কাজের মেয়ে জরিনাকে জিজ্ঞেস করলো, ইজাজ ভাইয়ের খাবারটা দিয়েছিস তো ঠিক মতো? মহিলা মাথা কাত করে বোঝালো সে ঠিকঠাক করেছে। এরই মাঝে খাওয়ার পাট চুকে গেল। আতিকা বেগমের দিকে তাকিয়ে উমায়ের জিজ্ঞেস করলো, মা, তুমি কি যেন বলবে বলেছিলে আমাকে? আতিকা বেগম খুশি হয়ে বলল, হ্যাঁ বাবা, বলবই তো। তোর সবচেয়ে পছন্দের জিনিস তুই যেটা আমার কাছে চেয়েছিলি, আবদার করে বলেছিলি, মা আমার এই একটা জিনিসই চাওয়ার আছে তোমার কাছে, সেটা তোকে আমি দিব বাবা। ওমায়ের অবাক চোখে তাকালো মায়ের পানে। কি চেয়েছিল যেন ঠিক মনে করতে পারছে না এই মুহূর্তে। আতিকা বেগম বলে উঠলেন, ওই জিনিসটা কিন্তু এখন আমাদের বাড়িতেই। কথা শেষ করতে পারলেন না আতিকা বেগম। শাশুড়ির ডাক পড়ল তার। আতিকা বেগম তড়িঘড়ি করে বলল, আসছি আম্মা। ছেলেকে দ্বিধা থেকে বের না করেই তিনি ছুটলেন শ্বশুর শাশুড়ির ঘরের দিকে। ওমায়ের পাশে বসা আরুষ তাকে চেপে ধরে বলল, এ বেটা, কি চেয়েছিলি ছোটো মায়ের কাছে? মেয়ে ঘটি তো কোনো কারবার নয় তো। শত দরজা দিয়ে তখনই ঢুকলো ওমায়ের ও আরুষের বন্ধু আহাদ। আহাদ দন্তবাটি বের করে হেসে বলল, বন্ধু, তুমি তো জানোই না তোমার ভাই অমর্ত্য
গভীর জলের মাছ। ওমায়ের চোখ রাঙালো। তাতে কোনো কাজ হলো না বটে। আরুষ আহাদ মিলে এক প্রকার টেনে তাকে খাবার টেবিল থেকে তুলে নিয়ে যাচ্ছে। পথে সুপ্রভা আর মিঠির সাথে দেখা হলো তাদের। সুপ্রভা আহাদকে দেখে মিষ্টি করে হেসে উঠল। আরে আহাদ ভাই যে, কতদিন পর দেখা। আরুষ দাঁতকে নিয়ে বলল, কে রে বই, তুই দেখে কি করবি? আমার বন্ধুর নজর লেগে যাইব। যা ভাগ এখান থেকে, তোর শকুনি চোখ নিয়া। মিঠি রেগে পড়ল, এই ছাগল, তোর মুখ বন্ধ রেখে রান্নাবাড়া করতে যা, ওইটাই তোর কাজ। দুনিয়ার এত পেশা থাকতে তুই শেষে কিনা বাবুর্চি। আরুষ দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, বাবুর্চি হবে না, শেভ করতে শিখ মূর্খ। তাও ভালো, তোর মতো তো সাবানা না, সারাদিন সেলাই মেশিন নিয়ে বসে থাকোস। দর্জি কোনখানের? মিঠি নাকমুখ কুচকে বলল, এই বেয়াদব, তোর থেকে আমি গুনে গুনে 5 মিনিটের বড়। সম্মান দিয়ে কথা বল। আর কিসের দর্জি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলতে শেখ, মূর্খ। ওমায়ের আর আহাদ একসাথে বলে উঠল, এই তোরা দুই ভাই বোন কি এখনো আগের মতো চুলোচুলি করিস নাকি? সুপ্রভা হতাশ কণ্ঠে বলে উঠল, করে মানে? বড় মা তো বলল ভাইয়া আর আপু নাকি পেটের ভেতর থাকাকালীন সময় থেকেই চুল টানাটানি করে। দুজন মিলে নাকি পেটের ভেতরে তাণ্ডব চালাতো। লাতি উষ্টার চোটে ওনার নাকি জান যায় যায় অবস্থা, আর দুনিয়ায় আসার পর নাকি ওনাকে আরো বেশি জ্বালাতো। মিঠি আরুষ সুপ্রভার দিকে এমনভাবে তাকালো যেন এখনই কাঁচা গিলে খাবে। সুপ্রভা সিঁড়ি থেকে নেমে এক দৌড় লাগালো, জোরে জোরে বলে উঠল, আপনি বাঁচলে বাপের নাম। আহাদ ভাই, আপনার সাথে পরে কথা বলবো। মিঠি তার পেছন পেছন যেতে যেতে বলল, আজকে তো তোরে আমি তারা, ওই প্রভার বাচ্চা। ওদের কাণ্ড দেখে আহাদ হো হো করে হেসে দিল। টেনে টেনে সুর তুলে বলল, বাবুর্চি। ওর কথা বলার ধরন দেখে আরুষ রেগে ফোঁস করতে করতে উপরে চলে গেল। মিনু বেগম তাড়া দিয়ে বললেন, মেহনাজ মা তাড়াতাড়ি যা তো, ছেলেটার খাবার ফেলেই চলে গেল। সারাটা দিন কাজ করে, বাহিরে ওই অস্বাস্থ্যকর খাবার পেটে পড়লে অসুখ হইব পরে। যা ড্রাইভারে কইয়া দিতাছি, তোরে অফিস পর্যন্ত লইয়া যাইব। মেহনাজ শুকনো ঢোক গিলল। মনের পৃষ্ঠে ফুটে উঠল তিক্ত কিছু স্মৃতি। এর আগে একবার গিয়েছিল আহানের অফিসে। সে মানুষটা কি বাজে ব্যবহারটাই না করলো তার সাথে। আহানের মতো যোগ্য ব্যক্তির পাশে যে ছাপোষা সাধন মেহনাজকে মানায় না, তা সেদিন বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছিল তাকে। সব ভাই বোনদের আইডল বাড়ির সবার প্রিয় পাত্রের আসল রূপটা হয়তো শুধু মেহনাজই জানে। মেহনাজের মতো একটা মেয়ে যে সিদ্দিকুর আহান মির্জার বউ হওয়ার যোগ্যতা রাখে না, তা তো আর বাড়ির মানুষ জানে না। মানুষটার এলেম আছে বলতে হয়। এই 1 বছরও বাড়ির একটা মানুষও ঘুণাক্ষরও টের পেল না বাড়ির বড় ছেলে আর তার স্ত্রীর মধ্যে কোনো কিছুর মিল নেই। একই ছাদের নিচে থেকেও তাদের মধ্যে কয়েকশো মাইলেরও বেশি দূরত্ব। দুজন অপরিচিত মানুষের মতো একই ঘরে রাত কাটায়। মেহনাজের ভয়ে হাত পা কাঁপছে। দ্বিতীয়বারের মতো যাওয়ার দুঃসাহস দেখাতে চায় না সে। গায়ে পড়ে অপমানিত হতে কে চায়? বাড়ির সবাইকে কি করে বলবে তাদের ছেলের কড়া নিষেধাজ্ঞা আছে? তাকে যেন অফিসের আশেপাশেও না দেখা যায়। সবার সামনে তো আহান মেহনাজ হ্যাপিলি ম্যারিড কাপল। বাকিদেরই বা কী দোষ? মেহনাজ খুব করে বিশ্বাস করে এটা আসলে তার কপালেরই দোষ। শাড়ি পরিহিত এক অপরূপ সুন্দরী মেয়ে মেহনাজ। মেয়েটা যেন মায়ার প্রতিমা। মুখের আদল কি আদুরে, তবুও কিনা আহান নামক কঠোর যুবকের মন গড়ল না। 1টা বছর একই ঘরে থেকেছে তারা, তবুও একদিনের জন্য স্ত্রীকে ছোঁয়াতে দূর। তার দিকে ভালো করে তাকিয়েও দেখেনি, শুধু দায়িত্ব পালন করে গেছে লোকটা। মেহনাজ অফিসের বাহিরে গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে। ভিতরে যাবে না সে। কি পরিচয় দেবে গিয়ে? বাড়ির আশ্রিতা নাকি কাজের লোক? আহার মির্জার বউয়ের পরিচয় যে সে দিতে পারবে না। ড্রাইভারের হাতে ধরিয়ে দিল টিফিন বক্স। মিষ্টি কণ্ঠে বলল, চাচা, আপনি একটু দিয়ে আসুন না, আমি অপেক্ষা করছি। বয়স্ক লোকটি হেসে বলল, মা তুমি যাও, তোমার স্বামী খুশি হইব। মেহনাজের মুখে আধার নেমে আসলো সাথে সাথে, তবুও মিথ্যা হাসি ঝুলিয়ে
রেখেই বলল, আজকে আমার কাজ আছে বাড়িতে চাচা, আপনি গিয়ে রিসেপশনে দিয়ে চলে আসুন, আমরা বাড়ি ফিরবো। বয়স্ক রমিজ মিয়া মালিকের আদেশ অমান্য করতে পারেন বুঝি। তিনি ছুটলেন ভিতরে। রিসেপশনে বসে থাকা মেয়েটা কল করলো আহানকে। আহান ভ্রু কুচকে রইল কিছুক্ষণ। ড্রাইভারকে দিয়ে যে তার মা খাবার পাঠায়নি বুঝতে বাকি রইল না একটু। আহান মনিটরে দেখল গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে সিসিটিভি ক্যামেরায়। তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আহানের মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। চোখ বন্ধ করে হাসল সে। বিড়বিড় করে বলল, তোমার ধৈর্য ক্ষমতা কত আমিও দেখতে চাই মৌপাখি। আহান মির্জার বউ হয়েছ, তোমাকে তো পুড়তে হবেই মেয়ে। তুমি জ্বলে পুরো খাঁটি সোনা হও, আমি তোমাকে সদরে গ্রহণ করব, কথা দিলাম। আহান মোবাইল কানে তুলে আবার ফোন করলো রিসেপশনে। তার গম্ভীর কণ্ঠে বলল, আপনার ম্যাম দাঁড়িয়ে আছে বাইরে, তাকে গিয়ে বলুন আমার কেবিনে এসে দেখা করতে। কলেজ প্রাঙ্গণে বাইকের উপর শুয়ে মাথার উপরে থাকা আকাশ আর কৃষ্ণচূড়া ফুলের মেলবন্ধন দেখতে ব্যস্ত হলো আদিত্য। কলেজে তাকে সবাই সায়ন নামেই চেনে। আদিত্য বাড়ির মানুষ ডাকে, স্বীকার করতেই হয়। মির্জা বংশের 4 ছেলে চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী। সুদর্শন 4 যুবক, যাদের মধ্যে একজন তো বিয়ে করেছে, বাকি 2 জনের জন্য যেন পাত্রীর অভাব নেই। আজিজ মির্জা প্রস্তাব ফেরাতে ফেরাতে ক্লান্ত, কারণ নাতি দুটো বিয়ে করতে চায় না। তবে জানি এদেরও আবার বড় নাতির মতো জোর করে ধরে বেঁধে বিয়ের পিড়িতে বসাতে হয়। কে জানে, ছোটার কথা আর কি বলবেন, তারই ছোটবেলার প্রতিচ্ছবি জন্মেছে ওটা। কলেজ প্রাঙ্গণে ছেলে মেয়েদের আধিক্য বাড়ছে। শহীদ মিনারের পাশে রোজকার আড্ডা জমিয়েছে আদিত্য ও তার দলবল। আদিত্যের বন্ধু ফারহান মৃদুল কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। ফারহান রসিকতা করে বলল, দোস্ত, আজকেও মনে হয় তুই আরেকটা প্রেমপত্র পেতে চলেছিস। বাপ, আমাদের কি মেয়েগুলো চোখে দেখে না নাকি? বুঝে আসে না আমার। মৃদুল কটাক্ষ করে বলল, ভুল বললি, মেয়েগুলো শ্যানকে পছন্দ করে না, পছন্দ করে ওর ক্ষমতা, ওর ফ্যামিলির দাপট আর ওর বাপদাদার টাকা পয়সা। ফারহান বলে উঠল, আমি এসব থেকে বহু দূর, আমি ভদ্র ছেলে। আদিত্য ব্যঙ্গ করে হেসে বলল, প্রেম প্রীতিকে আদর সোহাগ করো রাতভর ফেসবুকে, এখন এসে বালের সাধু চলতি মারাও। মৃদুল নাক চেটকে বলল, তোর এই মুখের ভাষা শুনে যে মেয়েরা তোকে পছন্দ করে, নিঃসন্দেহে তাদের রুচিতে ইঁদুর মারা সাঁতার কাটে। কলেজের ফার্স্ট ইয়ারের এক মেয়ে কোমর দুলিয়ে হেঁটে এসে দাঁড়ালো তাদের সামনে। লাজুক হাসলো মেয়েটি। আহা, কি ভঙ্গিমা! মৃদুল এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখল তাদের ক্লাসের সুন্দরী ললনারা এদিকে আসছে। প্রাইভেট পড়ে সবকটা একসাথে ঢুকছে গেট দিয়ে। তার মধ্যে গায়ে পড়া রায় জেবা নীলি যেন তাদেরই দেখছে। আরেক দল মেয়ে যারা তাদের 2 পয়সার মূল্যও দেয় না। কলেজ শুদ্ধ মেয়ে মানুষ তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু ওই মেয়ে 3টে। মৃদুল বিড়বিড় করে বলল, ভাবের নকশা। ফার্স্ট ইয়ারের মেয়েটা রিনরিনে কণ্ঠে বলে উঠল, সায়ান, আই লাভ ইউ, আমরা কি রিলেশনে যেতে পারি? আদিত্য এক লাফে শোয়া থেকে বসে পড়ল। তারপর তার বিখ্যাত বেসুরো গলায় গেয়ে উঠল, আমারে ডিস্টার্ব করিস না, আমারে ডিস্টার্ব করিস না, এখন আমার। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন মির্জা বাড়ির 2 ছেলে, তামজিদ ও তাজরুল মির্জা। তাজরুল মির্জা যে বেজায় রেগে আছেন তা বুঝতে বাকি রইল না কারো। তামজিদ মির্জা মেজ ভাইকে বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, এতটুকু ব্যাপারে হাইপার কেন হচ্ছিস তাজ? তাজরুল মির্জা এক প্রকার গর্জে উঠে বললেন, তো কি করব ভাইজান, আপনাদের আদরের ছেলের আমার কাজ পছন্দ নয়, মানলাম, তাই বলে গিয়ে ভরা সবাই মারামারি করে আসবে? আমার মান সম্মান শেষ করতে উঠে পড়ে লেগেছে কেন সে? তার যা খুশি সে তাই করছে, আমি তো বাধা দেইনি। আমার কাজে বাগড়া দিতে আসছে কেন? বাড়ি আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিয়েছে। ওমায়ের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। নিজের বাবার কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছাতেই পারছে না, এমন একটা ভাব। আজিজ মির্জা এসে দাঁড়ালো বসার ঘরে। পরপর হাসলেন মহিলারা। সুফিনা বেগম বলে উঠলেন, কি করছে আমার নাতি? তুই খালি পোলার দোষ খুঁজা বেড়াস কেন তাজু? তাজরুল মির্জা ভীষণ বিরক্ত। শহরে তার কথায় সব হয়। বড় বড় মাস্তান তিনি তুলে দিয়ে
ভ্যানিশ করে দেন। আর বাড়িতে মা ভাই নামের বিকৃতি করে। ছেলে তাকে পাত্তাই দেয় না। বউয়ের কথা আর কি বলবেন? লোক সমাজে কি আর বলা যায়? একজন সম্মানিত এমপি হয়ে রাত বিরাতে বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খান তিনি। তাজরুল মির্জা তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, আব্বা, আপনার নাতিরে সাবধান করে দেন। মারামারি করতে হলে যেন অন্য কোথাও গিয়ে করে। চাকরি বাকরি তো কিছু করে না। আমার পরে ওকে নেতা করতে চেয়েছিলাম। শত্রুপক্ষের নেতাদের ছেলেরা ছোট থেকেই তো অ্যাক্টিভ। আর আমার ঘরের পয়দা হয়েছে একটা অকর্মা। খায় দায় শরীরে হাওয়া লাগিয়ে ঘরে। বেকার বেয়ারা ছেলেপেলেকে ছেলে হিসেবে পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। ওমায়ের অলস ভঙ্গিতে বলে উঠল, তাজু ভাজুকে বাপ বলে পরিচয় দিতে আমারও আত্মসম্মানে লাগে। হয়েছে একখান 2 টাকার এমপি। তাজরুল মির্জা বিরক্ত হয়ে বলল। গোয়ার ছেলে। আজিজ মির্জা ধমক দিয়ে বলল, থাম কইতাছি। তামজিদ মির্জা কপাল চাপড়ালেন। দীর্ঘ 7 বছর পর আবার ঝামেলা শুরু হয়েছে। ছোট থেকে এই বাপ ছেলের বনিবনা হয় না। একজন দক্ষিণে তো আরেকজন উত্তরে। তামজিদ মির্জা বলে উঠলেন, আজকে আশপাশের বেশ কিছু গ্রামের মানুষ আসবে, সালিশ বসবে উঠোনের দিকে। বাড়ি কোনো মহিলাদের যেন না দেখি। খাবার দাবারের ব্যবস্থা করে বলে দিও আম্মা। তামজিদ মির্জা গ্রামের চেয়ারম্যান। নিজের বাবার পর সেই এই দায়িত্বটুকু পালনের সুযোগ পেয়েছে। গ্রামের মানুষ তাকে বেশ সম্মান করে। তার উপর যে সবাই সন্তুষ্ট, এটা বলাই বাহুল্য। তাজরুল মির্জা ছেলের দিকে তাকিয়ে স্ত্রীকে বললেন, তোমার ছেলেকে জিজ্ঞেস করো আতিকা কবে থেকে কাজটা কিছু করবে। ওমায়ের বিরক্তি নিয়ে বলল, আমি কাজ করে কি করব? আমার বউ সংসার নেই যে তাদেরকে পালতে হবে। টাকা পয়সার দরকার নেই আমার। আম্মা, তোমার বাপের মেয়ের জামাইকে আমাকে বিরক্ত করতে মানা করে দাও, বলে দিচ্ছি। আজিজ মির্জা সোফায় বসে পড়ল। বড় বৌমা, যাও তো কয়টা ভুট্টা ভাজা নিয়ে আহো। সিনেমা চলতেছে, দেহি বৈশা বৈশা। মিনু বেগম হতাশ শ্বাস ছেড়ে গেলেন রান্নাঘরের দিকে। আতিকা বেগম বলে উঠল, দাঁড়াও আপা, আমিও আইতাছি। এদের বাপ ছেলের মাঝে আমি নাই। তাজরুল মির্জা বলে উঠলেন, ওই মহিলা তোমারে বিবাহ করে আনছি কি পোলার পক্ষে কথা বলার লাইগা? আতিকা, স্বামীর কথা অমান্য করো কেন? কোন সাহসে? ওমায়ের নাক ছিটকে বলল, নানা ভাই কি দেখা যায় মাইয়া বিয়ে দিছিল কে জানে। আজিজ মির্জা বলে উঠল, চালিয়ে যা। আমি বরং বিআই মশাইকে ভিডিও কলে নিতেছি, তিনিও দেখলো। তাজরুল মির্জা তেতে উঠে বলল, আব্বা, আমি একজন সম্মানিত এমপি। তোমরা মূল্যই দিচ্ছ না, পেয়েছোটা কি? সুফিয়া বেগম বিরক্ত হয়ে বলল, থাম তুই তাজু, নাতিটা আমার কতদিন পর আইছে আর তুই কিনা ঝামেলা করতাছস। তোর যন্ত্রণায় ভাইটা আমার বাড়ি মুখ হয় না। তাজরুল মির্জা বেশ বিরক্তি নিয়ে তাকালো। আমার টাকায় বসে বসে অন্ন ধ্বংস করছো তোমার নাতিয়া আম্মা। 27 বছরের একটা দামড়া পোলাকে আমি আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, বলে দিলাম। ওমায়ের রেগে পড়ল, এই যে এমপি আরফে টেম্পু, ব্রেনে চাপ প্রয়োগ করে দেখুন। মোটেও আমি আপনার টাকায় চলি না। আর খাওয়ার কথা বলছেন, 2 বেলা খাই দেখে কথা শোনাচ্ছেন। থাকলাম না আপনার বাড়ি, খাইলাম না আপনার টাকায়। সকালে তো পেট পুড়ে গিলেছিস। ওমায়ের ভুল ধরিয়ে দেওয়ার মতো করে বলল, গিলেছি বেশ করেছি। আপনার টাকা তো খাইনি। ধান থেকে চাল হয়েছে, চাল ফুটে ভাত হয়েছে, সে ভাত খেয়েছি। আমরা জ্বলছে কেন মশাই? আজিজ মির্জা বলে উঠল, তাজরুল, কি হচ্ছে কি? সুফিয়া বেগম ওমায়ের হাত চেপে ধরে বলল, দাদু ভাই আমার, আবার বাড়ি ছাড়া যাস না তুই। নাতি বউ দেখার শখ আমার, মরার আগে দেখা যাইতে চাই। আজিজ মির্জা সাফ সাফ ভাষায় জানিয়ে দিল, তুমি কেন? আম্মা, আমি মরার পরেও এই হতচ্ছাড়া বিয়া করব না। কোন মাইয়া বিয়া করব বেকার গুয়ার টাক। ওমায়ের বলে উঠল, একদম ঠিক বলেছেন আপনি এমপি সাহেব। আমিও চাই না বিয়ে করতে। মহিলা মানুষ নিয়ে ঘরে থাকা অসম্ভব ব্যাপার। আমার আত্মসম্মান প্রখর। রাত বিরাতে বিড়ালের মতো মিউ মিউ করতে পারবো না। ঝাঁটা খুন্তির বাড়িও খেতে পারবো না। মেয়ে মানুষ আমার 101 প্রজাতির চুলকানি আছে, ফোঁটা তো দূর, তাদের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। ক্ষমা করে দিন, বিবাহ করে লাইফটা চেঞ্জ করতে পারবো না আমি। আপনি বিবাহ করেছেন, বউ নিয়ে সুখে থাকুন।
আমার সুখে অসুখে কনভার্ট করতে কেন চাইছেন আজিজ মির্জার কুপুর তো? তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। বাপের নাম নিয়ে অসম্মান করিস, তোর মতো পোলা করবো না বিয়া। আমি তোরে কইতাছি, বিয়া কইরা লাইগা তুই আমার হাত পায়ে ধইরা কাঁদবি, তাও তোর বিয়ে হইব না। হতচ্ছাড়া হারামজাদা। তাজরুল মির্জা ওমায়ের পেছন পেছন দৌড়াচ্ছেন পুরো বসার ঘর। হাতে তার বড়সড় মোটা দেখতে গাছের ডাল। ওমায়ের দৌড়াচ্ছে আর বলছে, দেখুন মিস্টার, দরকার পড়লে মাইয়া তুইলা আয়না বিয়া করবো, তাও আপনার পায়ে পড়বো না। আপনার পায়ে কি ধুলা কি বালি, এমপি মানুষ হয়ে এত অপরিষ্কার। আজিজ মির্জার হাতে পপকর্নের ভাটি। তিনি বলে উঠলেন, শীষটা বাজাতে পারি না বলে সিনেমাটা যা চলছে না, কি বলো গিন্নি? সুফিয়া বেগম বার কয়ে কপাল চাপড়ালেন। বিবাহ উপযুক্ত নাতি কিনা বাপের হাতে লাঠির দৌড়ানি খাচ্ছে, মানুষে শুনলে মান সম্মান কিছু কি থাকবো? হাই খোদা, রহম করো মাবুদ, ঘরে সুখ শান্তি দাও। আতিকা বেগম রান্নাঘর থেকে খুন্তি হাটে ছুতে এসে বলল, ওমরের আব্বা থামেন কইতাছি, থামেন। তাজরুল মির্জা দাঁড়িয়ে বলে উঠল, আবারও তুমি ছেলের পক্ষে নিতাছো আতিকা? ভালোবাসার এই প্রতিদিন দিলা? সুফিয়া বেগম নাক মুখ কুচকে বলল, হারামজাদা বেশরম বাপ মা দুইটা, আমরা এন বৈশা রইছি, চোখে পড়ে না তোর? তুই আসলে নেতা তো, জনগণ তোরে কি দেখা ভোট দিল? ওমায়ের পানি খেতে খেতে বলল, চেহারা সুরত দাদি, চেহারা সুরত, দেখতে শুনতে তো জাহরুখ খান। কি কইলি তুই? আমিও সজারু ওমরের আম্মা, ওমরের কিছু কই? আতিকা বেগম চেঁচিয়ে বলে উঠল, দুজন যদি না থামো, এখন আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিচ্ছি। তোমাদের অশান্তি আমার আর ভালো লাগে না। ওমায়ের হেসে বলল, আম্মাজান বাইরে যাচ্ছি, না হয় তোমার এই 2 টাকার এমপিকে দেখে নিতাম। তাজরুল মির্জা 2 কদম এগিয়ে এসে বলল, চোখ আমারও আছে, চুনোপটিকে গরম তেলে ভেজে ছাড়তাম। আতিকা বেগম কানে 2 হাত চেপে বলল, আবার শুরু করলা? আব্বা আপনি কিছু কর না কেন? আমি কিন্তু বাড়ি ছাড়মু কইয়া দিলাম। সুফিয়া বেগম হা হুতাশ করলেন। কি দিন আসলো, বাচ্চা কাচ্চাদের মারামারি ঝগড়াঝাটি দেখার বদলে এখন কিনা দামড়া পোলা আর নাতির কাহিনী দেখা লাগছে। বাড়ির শুদ্ধ লোক সার্কাস করে বেড়ায়, বাহিরে মানুষের কাছে এক একজন সিংহের মতো গর্জন, রাগ জেদ ক্ষমতায় শীর্ষেরা। কে বলবে বাড়ির ভেতরে এসব চলে? কলেজের বড় ক্লাসরুমে চলছে আইসিটি ক্লাস। ব্যাক বেঞ্চার হিসেবে খেতাবপ্রাপ্ত আদিত্য, ফারহান, মৃদুল বসেছে লাস্টের দিকের বেঞ্চটায়। সামনে পিছনে মিলে আরও 2 বেঞ্চ আদিত্যের ভক্তরা, যারা তাদেরই পার্টি অফিসে নিজেদের জায়গা করতে দিনরাত তার তোষামদিতে ব্যস্ত থাকে। 2 সারিতে স্টুডেন্ট বসেছে, এক পাশে মেয়েরা, অন্য পাশে ছেলেরা। তাদের মধ্যে আরেক দল মেয়েও আছে যারা লাস্ট বেঞ্চে বসে। শুভ্রতা, শশী, দীপ্তি, মেয়ে 3টেও বেশ উড়নচণ্ডী। ভাবের নকশা বলে সম্বোধন করে তাদের মৃদুল। ভাবে মাটিতে পা পড়ে না মহিলা মানুষ গোজার, ক্লাসে পড়া তো দেয়ই না, ঠিক এমনভাবে ভাব কিচ্ছু পড়ে না। বাপরে বাপ, রেজাল্ট দিলে দেখা যায় টপে থাকে বাদরের মেয়েগুলা। মৃদুলকে বারবার পাশে তাকিয়ে কপাল কুচকাতে দেখে আদিত্য ধাম করে একটা পিঠে বসিয়ে দিয়ে বলল, ওই হামদাদের দাঁত মাজুনি বেডিগো দিকে চায়া রইছস কেন? পিরিতের পোকা নাচেনি তাকে? মৃদুল কটমট করে তাকিয়ে বলল, শালা কানপুরের কানা মাথা ভর্তি চল, আমার টাকা পয়সা কই? মেয়ে দুজন বের হতে নিল পেছনের দরজা দিয়ে। ঠিক সেই সময় শীষ বাজিয়ে উঠল আদিত্য। মেয়েগুলো একবার তাকিয়ে আবার অন্যদিকে চেপে গেল। নেতাগিরি করে চলা ছেলে পেলে দেখলেই ভয়ে তটস্থ হয়ে যায় অনেকেই। বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত, যারা ঝামেলা এড়িয়ে চলাটাকেই বেশি পছন্দ করে। পড়াশোনা করতে এসেছে এখানে, তাদের বাপ মায়ের এত টাকা নেই, তাদের প্রতি বাবা মায়ের কত স্বপ্ন, আর এরা বড়লোকের বিগড়ে যাওয়া সন্তান। স্কুল কলেজে এসে শুধু ঘুরে ফিরে কাটাবে, পয়সার জোরে কত কিছু হয়ে যায় এদের, কিন্তু বাকিদের তো সে সুযোগ নেই। এদের থেকে দূরে থাকাই ভালো। কিছু কিছু মেয়ে তো বলেই বসে মাঝে মধ্যে, আম্মা কইছে এরকম ছেলে থেকে দূরে থাকতে,
মাইয়া মানুষের গায়ে কলঙ্ক লাগতে বেশি সময় লাগে না। আদিত্য শীষ বাজিয়ে এতটাই ভদ্র সেজে বসে আছে যেন সে কিচ্ছু করেনি। মেয়ে দুটো চলার পথে ফারহানের এক পা, মেয়ে দুটো যেতেও পারছে না, আবার কিছু বলতে পারছে না। পাশে টেবিলে বসে থাকা শশী বলে উঠল, পা সরাও ফারহান। ফারহান সরু চোখে তাকালো, মৃদুলও তাকালো। মেয়েগুলো সহজে ছেলেদের সাথে তেমন কথা বলে না। মৃদুল বলে উঠল, কই যাবে তোমরা? সামনের দরজা দিয়ে যাও। মেয়েগুলো মুখ চাওয়াচাই করলো। তারপর একজন কাপা কণ্ঠে বলল, ও ওয়াশরুম যাব ভাইয়া। মৃদুল চোখ সরু করে বলল, ভাইয়া। পাশের বেঞ্চ থেকে তখনই ভেসে আসলো একটা ব্যঙ্গ করা জবাব। ভাইয়া কেন ডাকতে গেলে নীলিমা? চাচা, খালু, দাদা ডাকলে বিষয়টা দারুণ হতো। আদিত্য তৎক্ষণাৎ পাশ ফিরে দেখলো কথাটা কে বলেছে। তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে তাকিয়েই বলে উঠল, খালারা মুক্তে যাইতেছে, ফারহান তাড়াতাড়ি যাইবার দে, নয় বুঝতে পারছিস। মুখে পানি নিয়ে সামনের বেঞ্চ থেকে কেসে উঠল রায়। চোখ বড় বড় করে তাকালো পেছনে। মেয়ে দুটোর লজ্জায় মরিমরি অবস্থা। কোনো রকম ছুটে পালিয়ে গেল তারা। এ ছেলের মুখের ভাষা খারাপ শুনেছে, তবে এতটা খারাপ ভাবতেও পারেনি। ফারহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, তুই একটা জাতা শায়ান। আদিত্যের কথাটা যারা যারা শুনেছে সবাই কেমন কেমনভাবে তাকিয়েছে। শুধু নির্বাক একজন, দীপ্তি। মেয়েটার আশেপাশে যেন কিছুই ঘটেনি। ক্লাস যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এতক্ষণ বসে ক্লাস করে কোন পাগলে? দীপ্তি তো করে না। সে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। তার পেছনে তার বান্ধবীরাও সুরসুর করে বেরিয়ে গেল। আদিত্য নিজ মনে বিড়বিড় করে বলল, তোতার বাচ্চা। মৃদুলের কাঁধ চেপে ধরে আদিত্য বলল, ক্লাস করতাম না, চল ঘুরতে যাই। ফারহান আহাজারি করে বলল, পরের ক্লাস কার তোর মনে নাই? শালা বেসনের তরকারি বায়োলজি পড়ায় নাকি? হাল চাষ করে, কিছুই বুঝি না আমি। তাও এসে বলবে বড় বাচ্চারা পড়লে তা ফেল না যায় না। বলি, তুমি কি আমাদের খেলনার পুতুল পেয়েছ? প্রাণী বিদার বদলে যে প্রাণ নিয়ে টানাটানি করো, তার বেলায় কিছু না। ব্যাপারটা শুধু পুলিশ হলে এর খেল খতম করে দিতাম। কানের পোকা নাড়িয়ে ছাড়ে, হত ছাড়া কাশিম্যা। মৃদুল বলে উঠল, কিছু না হইলে হালার পোলারা গিট ধরে প্র্যাকটিক্যাল মার্কা দিব না। হ্যাঁ, তোমার বাল মার্কা তুমি পুটকিতে বইরা রাখো। মেয়েগুলার সাথে গিয়ে লুদোপুতো মাইরে। আদিত্য বলে উঠল, কাশেমের মায়া ক্লাস 8-এ পড়ে, গার্লস স্কুলে। তোর সাথে সেটিং মাইরা দেই, কি কস মামা? দরজার পেছন থেকে একজন এসে বলে উঠল, সায়ন ভাই, বাইরে কিছু পোলাপান এসে কলেজের মেয়েদের বিরক্ত করছে। একটা ঝামেলা বেঁধে গেছে গাছতলায়। আদিত্যের মাথায় যেন আগুন জ্বলে উঠল হঠাৎ। তাদের কলেজে এসে এত বড় সাহস দেখায় কে? কলিজা আজ মেপে দেখে ছাড়বে। ক্লাস টিচার ডাকলো তাদের সামনে থেকে। ক্লাসে বিশৃঙ্খলা করছো কেন সায়ন? বেরো ক্লাস থেকে। তাদের কানে ততটুকু পৌঁছালো কিনা কে জানে। রক্ত গরম যুবক তারা। দৌড়ে পার হলো করিডর। গিয়ে দেখলো ততক্ষণে সেখানে অনেকটা ভিড়, তর্ক হচ্ছে। বেশ বুঝতে পারল। এদের দেখে ছেলেমেয়েরা দুপাশে সরে গেল। মাঝে দাঁড়িয়ে আছে তাদের কলেজেরই ছাত্র আদিত্যের বিপক্ষে থাকা ছেলেগুলো। আদনান তাদের লিডার, তার বাবা মেয়র। আদনান দাঁড়িয়ে আছে দীপ্তির সামনে। বেশ কাছাকাছি দাঁড়িয়েছে আদনান। আদিত্য নিজের হাতের ঘড়ি খুলতে ব্যস্ত হলো। সাদা শার্টের হাতা গুটিয়ে ফেলল দ্রুত। চুলগুলো ঠেলে কপাল থেকে সরিয়ে এগোতে এগোতে বলল, আদনান বন্ধু যে, তা আমাদের বিভাগের আফাকো দিক নজর পড়লো কেন ভাই? সারা কলেজে সবাইকে খেয়ে ছেড়ে দেওয়ার শেষ বুঝি? কানের ভেতর ঝাঁঝা করে উঠল কথাটা দীপ্তির। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল মেয়েটার। আদনান খারাপ বখাটে ছেলে। আদিত্যরা খারাপ হলেও মেয়েদের অসম্মান বা টিস করে না কখনো। অনেক ক্ষেত্রে দুষ্টুমি করলেও সবার বিপদে সাহায্যই বেশি করে এর দলের সবাই। আদনান কাঁধ ঝাঁকিয়ে বলল, আবার তুই আমার কাছে বাধা দিতে এসেছিস সায়ন? আদিত্য একেবারে দীপ্তির সামনে গিয়ে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, এই মাইয়ারা সব। দীপ্তি সরতে নিলে আদনান তার হাত ধরতে চাইল। দীপ্তির মাথায় পেঁচানো হিজাবে গিয়ে লাগলো আদনানের হাত। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে নিল। আদনান আদিত্য দুজন যুবকই সুদর্শন।
লম্বা চওড়া শরীরের গঠন, ফর্সা গায়ের রং, বডি ফিটনেস থেকে শুরু করে চলন বলন স্টাইলের দিক থেকে দুজনের সমানে সমান। কলেজের বেশিরভাগ মেয়েদেরই স্বপ্নের পুরুষ তারা। আদনান বিষয়টা বেশ এনজয় করে। মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায় সে, শুধু আদিত্যের সাথে তেমন কেউ ভাব জমাতে পারে না। ছেলেটা মেয়ে দেখলেই ডেকে ওঠে। খালাম্মা মাফ করে দেন, আমার শাশুড়ির ঘরে আমার বউটা এখনো আমার অপেক্ষায়, তার লগে বেইমানি করতে পারলাম না। আদিত্য আদনানের কলার চেপে ধরে এগিয়ে এসে হিসিয়ে বলল, পবিত্র জিনিস তোর মতো ইবলিশের লইগানা বহু মাইয়া পয়রা আছে, শুধু ওদের থেকে দূরে থাকবি, না হয় তোর কলিজা বার করতেও সময় নিব না আমি। সায়ন, আদিত্য মির্জা ঢপের চপ বেচে না, যা কয় তা করে, আর কলিজায় হাত দেওয়ার আগে নিজের কলিজার হেফাজত কর। আদনান কলা ছাড়িয়ে নিতে নিতে বলল, মেয়েটা কিন্তু জোস, ঠোঁটের কোণের তিলটা ফল উঠতে বেশি আমার। আদিত্য মুখ বরাবর ঘুষি মারল আদনানের। মৃদুল তাকে থামিয়ে দিয়ে বলল, কেন ওই মেয়েটার জন্য ঝামেলা করছিস ভাই? আদিত্য রেগে বলল, ওই মেয়েটার জায়গায় যদি তোর বোন থাকতো তখন? দমে গেল মৃদুল। ফারহান বলে উঠল, দেখ ভাই আদনান, ওরা তিনজন ওরকম মেয়ে না বুঝে ঝামেলা করিস না। যারা তাকে পাত্তা দেয় তাদের নিয়ে থাক, আমরা তোকে বাধা দিতে আসবো না। আদিত্য হাত ঝাড়তে ঝাড়তে দীপ্তির পাশ দিয়ে চলে গেল। পকেট থেকে মোবাইল বের করে কি যেন লিখল। দীপ্তি কিছুটা পিছিয়ে গেল, দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আদিত্যের দিকে। তীক্ষ্ণ চোখে বিড়বিড় করে বলল, আলাচান্দের বাচ্চা। তারপর দ্রুত গতিতে কলেজ গেট পেরিয়ে বেরিয়ে গেল সে। উঠে বসলো অটোতে। মেজাজ খারাপ হয়ে গেছে তার। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে? যেখানে তার দাদি বাপের বংশের সবাই গায়ের রং নিয়ে নাক ছিটকায়, সেখানে এই বড়লোকের পোলা আদনান নাকি তার প্রেমে পড়েছে। যে ছেলে সুন্দর মেয়েদেরকেই টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলে, সেখানে তার মতো শ্যামলা বর্ণের মেয়ের প্রতি ভালোবাসা হাস্যকর না? দীপ্তির পেছনের রিকশায় একটি ছেলে। দীপ্তি নিজেদের বাড়ির গেটে এসে থেমে ভেতরে যেতেই রিকশায় থাকা ছেলেটি কল করলো কাউকে, জানালো, ভাই আপু বাড়ি পৌঁছে গেছে। কলেজে মারামারির উৎস এই দুই দলের ছেলে। কলেজের শিক্ষকরাই বা কী বলবেন? দুইটা ছেলে স্বনামধন্য ক্ষমতাবান পরিবারের। তারা সর্বোচ্চ বকাঝকা করেন, শান্তি বজায় রাখতে বলেন। দুদিন পর যেই লাউ সেও কদু। সায়ন্তী বসে বসে মাছ খাওয়াচ্ছে স্নোইকে। বাবার সাথে আড্ডা দিয়ে এসেছে সে কিছুক্ষণ আগে। মন মেজাজ ফুরফুরে তার। স্নোইকে খাইয়ে সে পড়তে বসবে খানিকটা। কয়েকদিন পরই সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট পরীক্ষা। পড়াশোনা হচ্ছে না তেমন নয়, তবে বদ্ধ ঘরে থাকতে থাকতে দিন দিন হতাশার পরিমাণ যেন তার বেড়েই চলেছে। মায়ের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। যেখানে মাকে ছাড়া এক বিন্দু চলার কথাও সে ভাবতে পারত না কখনো, সেই মেয়েটা এখন মা ছাড়াই পার করে দিয়েছে 5টা মাস। প্রিয় বান্ধবীদের ছেড়ে চলে এসেছে, কাউকে জানায়নি নিজের অবস্থান পরিস্থিতি, এমনকি প্রিয় বান্ধবী আলিশাকেও না। মেয়েটা ফোন দিতে দিতে অতিষ্ঠ করে ফেলেছে তাকে। অবহেলায় পড়ে থাকা মোবাইলটা বেজে চলেছে কখন থেকে। সায়ন্তীর কেন যেন কথা বলতে ইচ্ছে করছে না, কারো সাথে মিশতে ইচ্ছে করছে না। এই যে মির্জা বাড়িতে এত এত মানুষ, শুধু তার কেউ নেই, কোথাও কেউ নেই। একাকিত্ব সুন্দর, তবে তা যদি ডিপ্রেশনের কারণ হয় তখন? সায়ন্তী একা ঘরে মায়ের সাথে কথা বলে, মাকে দেখতে পায়, জড়িয়ে ধরে ঘুমায়, খিলখিল করে হাসে, আবার চাপা কণ্ঠে উন্মাদের মতো কাঁদে। মানুষ দেখলে তাকে পাগল বলবে অনায়াসেই। সায়ন্তী চোখ বন্ধ করেই বলে উঠল, মা, আমার মা তোমার সোনায় কথা দিয়েছে, তোমার খুনিকে সে নিজ হাতে খুন করে শাস্তি দিবে মা। আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার শাস্তি আমি দিবই মা। তোমাকে আমি খুব মিস করছি মা, খুব খুব খুব। ফিরে আসো না মা, দেখো না তুমি ছাড়া সব কিছুই কেমন শূন্য। আমাকে কেউ খাইয়ে দেয় না তো মা, আমি কারো কোলে মাথা রেখে ঘুমোতে পারি না তো মা। আমি তোমার আঁচলের ঘ্রাণটা যে বড্ড মিস করি। তুমি তোমার কলিজার কষ্ট দেখো না মিসেস উর্বশী, তাকে ফেলে যেতে কষ্ট হলো না তোমার? চলে যাব করে ভয় দেখাতে দেখাতে সত্যি সত্যি চলে গেলে।
আমি কি করে থাকবো একটা বারও ভাবলে না মা। তুমি নির্দয় মা, তুমি বড্ড পাষাণ। আমি অভিমান করেছি, তীব্র অভিমান করেছে, এসে ভাঙিয়ে দিয়ে যাও না মা। সায়ন্তী হাঁটুতে মুখ ভাঁজ করে কান্নায় ভেঙে পড়ল আবার। তার মা নেই ভাবতে যেন সে বাখারা হয়ে পড়ে। পাগলের মতো ঘরময় ছুটে ছুটে খোঁজে মাকে। রাত বিরাতে ছুটে যায় উঠানে। এই বুঝি মা এসে বলল, অন্তিমা দেখ, কোর্ট থেকে বাড়ি ফিরেছি আজ। জানিস প্রতিপক্ষ তোর মায়ের কাছে গো হারান হেরে গেছে। সায়ন্তীর হৃদয়ের তীব্র ব্যথার স্রোত কতটা তীক্ষ্ণ, কতটা ধারালো তা হয়তো জানে এই বদ্ধ ঘর, তার ইট পাথরের দেওয়াল আর আবল প্রাণী স্নোই। ডাক পড়ল দরজায়, সায়ন্তী খেতে আয় মা। সায়ন্তী চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, যাই মামুনি। এই একটা মানুষ বাড়িতে আসার পর থেকেই কেন যেন সায়ন্তীকে একটু বেশি ভালোবাসে। একদিন জিজ্ঞেস করায় বলেছিল তার মেয়ে ছিল, নাম ঐশী। ওমায়ের ছোট বোন ছিল সে। হঠাৎ একদিন তাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেয় সেই 9 বছরের ঐশী। সায়ন্তীকে নিজের মেয়ের মতো লাগে আতিকা বেগমের কাছে, তাই তাকে বেশি ভালোবাসে, আদর করে। আন্টি ডাক নাকি ওনার পছন্দ নয়, তাই এক প্রকার বাধ্য করে সায়ন্তীর মুখ থেকে মামনি ডাক বের করেছেন তিনি। বাকিদের আন্টি বলে ডাকলেও তাকে মামনি ডাকতে হবে। সায়ন্তী বেরিয়ে গিয়ে কাঁচুমাচু ভঙ্গিতে বলল, মামুনি, ওমায়ের নামক লোকটা কি তোমার ছেলে? আতিকা বেগম হাসি হাসি মুখ করে বলল, হ্যাঁ, কেন বলতো? সায়ন্তী এদিক ওদিক তাকিয়ে বলল, তোমার ছেলে আমাকে বলেছে তার সামনেও যেন না যাই। বাহিরের মানুষ নাকি তার পছন্দ না বাড়িতে। আতিকা বেগম জিজ্ঞেস করলো, তোদের সরাসরি দেখা হয়েছে? না, আমাকে দেখেনি। তোমার ছেলে না দেখেই যা করলো, দেখলে বাড়ি থেকে বের করে দিবে নিশ্চিত। আতিকা বেগম মৃদু হেসে বলল, তুই চল, ততটাও খারাপ না আমার ছেলে। আর এখন বাড়ি নেই, চল খাবি। ওমায়ের আর আহাদ মিলে ঘুরতে বেরিয়েছে কুমিল্লার রাস্তাঘাট। গ্রীষ্মের ফুলেরা সৌন্দর্য বাড়িয়েছে গাছপালার। কৃষ্ণচূড়ারা যেন চিৎকার করে করে জানান দিচ্ছে, এই দেখো আমাদের শোভা, তাকাও আর মুগ্ধ নয়নে তাকিয়েই থাকো। বৃহস্পতিবার বিকেল মানে কুঞ্জছায়া বাড়ির ছাদে বাঙালিয়ানা নামক আড্ডার আসর বসা। আজও সপ্তাহ ঘুরে এসেছে আবার বৃহস্পতিবার। ছোটবেলা থেকে মির্জা পরিবারের সব ছোটরা এই সভা করে আসছে। ভাই বোনদের মেলবন্ধনের এক অনবদ্য নিদর্শন যেন এতে ফুটে ওঠে। নিজেদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো হয় এর মাধ্যমে। তবে এতদিন যেন তা অসম্পূর্ণ থাকতো ওমায়ের অনুপস্থিতিতে। আজকের দিনটা সবার জন্যই বেশ স্পেশাল। সব ভাই বোনরা মিলে ছাদের এক কোণায় ঠিক বকুল গাছটার ছায় সব কিছু সাজাতে ব্যস্ত হলো। আরও সবার জন্য বাঙালি খাবারের আইটেম রান্না করে এই দিন। শেফ মানুষ রান্না করে যদি একটু ভাই বোনদের না খাওয়ায় তো কেমন দেখায়? তাছাড়া যা নাম করা ভাই বোন, খোঁটা মেরে মেরে পিঠের ছাল তুলে নিবে তার। পাটি পাতা হয়েছে, তার উপর গোল করে বসবে সবাই। আরুষ মোবাইল বের করলো পকেট থেকে, ফোন করলো ওমায়ের নাম্বারে। ফোন রিসিভ হতেই আরুষ বিরক্তি নিয়ে বলল, তুই 5 মিনিটের মধ্যে ছাদে আসবি না হয়? ওমায়ের ছাদের দরজা পেরিয়ে আস্তে আস্তে বলল, না হয় কি করবি তুই? আহাদ এসে শুয়ে পড়ল পাটির উপর। আদিত্য হাই তুলে এসে রেলিংয়ে পা ঝুলিয়ে বসে পড়ল। আজ তাদের সাথে যোগ দিতে তাদের বড় ফুপুর 2 মেয়েও এসেছে, তিতলি তারা। মিঠি আহান আজকে অফিস থেকে দ্রুত এসেছে। ভাই বোনদের করার নির্দেশ, বৃহস্পতিবারে যেন তোমাদের আবার কাজের বাহানা না দিতে দেখি। মেহনাজ, তিতলি, সুপ্রভা মিলে হাতে হাতে সব গুছিয়ে রাখছে। সকলে এবার বসে পড়ল একে একে। কথায় কথায় খুলল কথার ঝুলি। তারা আর চোখে একবার দেখল ওমায়েরকে। ক্রাশ নামক জিনিসটা যেন খেয়েই বসল। ওমর ভাই এত সুন্দর কেন? তার চুলগুলো মাইরি, বেশ খানিকটা বড় বড় চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকে সবসময়। চুলের কাটিংটাও কি সুন্দর। সিল্কি চুলগুলো আপন ভঙ্গিতে বাতাসের সাথে তাল মিলিয়ে হাসে। ফর্সা গায়ের রং, ভ্রুজোড়া যেন চিত্রশিল্পীর আঁকা কোনো অমায়িক ছবি। মুখের আদল জুড়ে পুরুষশালী ভাব, চাপ দাড়িতে বেশ মানায় মানুষটাকে। ঠোঁটের আগায় লেগে থাকা সেই হৃদয় এফোর ওফোর করে দেওয়ার মতো হাসি। ঠোঁটজোড়া কি সিগারেটে পোড়া? হয়তো হ্যাঁ, নয়তো বা
না, কেমন যেন ধূসর গোলাপি রংটা মিশে একাকার সেখানে। কি অসম্ভব সুন্দর দেখতে। পুরুষ মানুষকে বেশি সুন্দর হতে নেই, কারা যেন বলেছিল। অষ্টাদশী তারা বেশ লজ্জা পেল নিজের ভাবনায়। লজ্জায় মুখ লুকালো ওড়নার ভাঁজে। বাতাসের মিষ্টি সুবাস। বকুল বৃক্ষের ছায়ে বসে আড্ডায় মেতে উঠেছে সব ভাই বোনেরা। সময়টা গোধূলির বিকেল। সোনালি আলোয় শুভ্র মেঘেরা রাঙিয়েছে নিজেদের। হাসির কলতান যেন জানান দিচ্ছে সব সুখ বুঝি এখানে এসে থেমেছে শেষবার। বাঙালির ঐতিহ্য যেন সেই বাংলার লোকসঙ্গীত বা ফোক গান। সেই ঐতিহ্যকে ধরে রাখতে চেয়েছে মির্জা বংশের বর্তমান প্রজন্ম। বৃহস্পতিবারের বিকেলের আড্ডার মূল আকর্ষণ যেন এই লোকগীতি বা সঙ্গীত। আজ সকলে বায়না ধরেছে ওমায়ের কণ্ঠে। বহুদিন পর তারা আবার গান শুনতে চায়। কতদিন পর ভাইয়ের সাথে গল্পে মেতেছে তারা। বিশেষ কিছু না হলে কি চলে, তারা চোখ বন্ধ করে বিশ্বাস করে তাদের ভাইয়ের গানের গলা নেহাত মন্দ নয়। ওমায়ের ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখে বলল, গান গাইতেই হবে। আহাত, তুই গা, আমরা শুনি। আহাত দন্তপাটি বের করে হেসে উঠল আপন ভঙ্গিমায়। তারপর রসিয়ে রসিয়ে বলল, ভাই, আজকে গান তুই গা আর উৎসর্গ কর তোরে যারে চাইয়া আছে তোর হৃদয় অন্তর। দেখি না তোর গানের শক্তি কত বেশি। ওমায়ের বিরক্তি টেনে বলল, ফাজলামো করিস? আমার হৃদয় অন্তর এখনো কাউকেই চাই না। মুখ বন্ধ রাখ, মুড খারাপ করবি তো আমি চলে যাব। তারা ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, ওমর ভাই, আমরাও মানি, আপনার মনে কেউ নেই, গানটুকু গেয়ে শোনান প্লিজ। মিঠি নাক ছিটকে বলল, তোর মতো কাঠখোট্টা সিমেন্টের পিলারের মতো মানুষের মনেও যে কেউ থাকতে পারে, ওই সব চিন্তা করলেও আমার মাথা ঘুরে। অসম্ভব প্রলাপ কেন বকিস আহাত? আহান বলে উঠল, থামবি তোরা? গানের আসর এটা, তর্ক বিতর্কের নয়। মেহরাজ আর চোখে একবার তাকালো আহানের দিকে। ভুলক্রমে হয়ে গেল চোখাচোখি। মেহরাজ ব্যতিগ্রস্ত হয়ে নজর সরালো দূরের আকাশের দিকে। তারপরে হতাশার রেস্ট নিয়ে বলল, দেবজি, গান শুনিয়ে ফেলুন না। মনের মানুষ যদি মনের মতো হয় তো ঠিক এসে ধরা দিবে। এত চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনি বরং গান ধরুন। আপনার গলায় গান শোনা হয়নি আমার এখনো। আরশ বলে উঠল, ভাবে আবদার শিরোধার্য। আদিত্য বিরক্ত হয়ে বলল, গানটা বরং আমি গাইছি। আদিত্যের কথা শুনতে দেরি। সকলের কানে হাত দিতে দেরি হলো না। একে একে সকলে চেঁচিয়ে বলে উঠল, দয়া করে তুই গান গাওয়ার মতো ভুল করিস না। নাক মুখ কুচকালো আদিত্য। আহাদ ওমায়েরকে চেপে ধরে ফিসফিস করে বলল, তোর ইগলু আইসক্রিমের জন্য একটা গান হয়ে যাক বন্ধু। ওমায়ের মনে মেঘ জমতে থাকে, উড়ে যায় দুর্বিপাকে। মনে মেঘ জমতে থাকে, উড়ে যায় দুর্বিপাকে। চিন্তাতে তোর কাটছে পোহর, শান্তি নেই এ যন্ত্রণার। মন মাঝি রে, বল না কোথায়? মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। এক রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর। ও নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করার। এক রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর। নেই রোদ নেই রং, জানি নেই যে কিছুই করার। উড়ছে মনে সুখের আদল, ভাঙে বুক ভাঙছে পাহাড়। মন মাঝি রে, বল না কোথায়? মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়।
গান গাওয়ায় ব্যস্ত ওমর, চোখ জোড়া তার বন্ধ, ঠোঁটে সেই চমৎকার ভঙ্গিতে ফুটে ওঠা স্নিগ্ধ হাসি। গান শোনায় মত্ত বাকিরা, অনুভূতিতে হৃদয় তোলপাড়। তখনই শোনা গেল সিঁড়িতে কারোর পদতলের বিচরণ, যেন তার ভীষণ তারা ছুটে আসার। নূপুরের রিনিঝিনি শব্দে তাল মেলাচ্ছে কম্পন। কে আসে ছুটে অমন করে? সেই অবাধ্য পায়ে নূপুরের শব্দ যেন বিঁধল উমায়েরের হৃদয়ে। গান গাওয়ার মাঝেও তার হৃদয় অশান্ত হলো ব্যস্ত ভঙ্গিতে। আপনা আপনি চোখ জোড়া খুলে গেল তার, ঠোঁটে এখনো গানের সুর তাল। নিজেকে মনে হয় বলে দিয়ে সবই ভুল, ঝরে যাক পড়ে যাক আদরে ফোটানো ফুল। নিজেকে মনে হয় বলে দিয়ে সবই ভুল, ঝরে যাক পড়ে যাক আদরে ফোটানো ফুল। চিন্তাতে তোর কাটছে পোহর, শান্তি নেই এ যন্ত্রণার। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। গান থামার সঙ্গে সঙ্গে থামলো সেই নূপুরের শব্দ। উমায়েরের অশান্ত চোখ স্থির হলো ছাদের ফটকে। সদ্য 18তে পা দেওয়া এক অষ্টাদশী কন্যা তার রূপ মহিমা ছড়িয়ে দাঁড়িয়ে আছে দরজায়। পরন্ত বিকেলের সোনালি আভা এসে থামল তার উজ্জ্বল শ্যামলা মুখশ্রীতে। মেয়েটির শান্ত চোখের চাহনি, মাথায় টানা নীল রঙা সুতির ওড়নার ঘোমটা, পরনে গাঢ় সবুজ রঙা জামা, পায়ে তার ঝলমলে সবুজ পাথর বসানো রূপালী নূপুর। দ্বিতীয়বারের মতো হৃদযন্ত্রের কোলাহল টের পেল উমায়ের। আবেশে চোখ বন্ধ করল আবার। বুকের বাঁ পাশে হাত রাখল সন্তর্পণে। না, এ বুঝি থামার নয়, দমবার নয়, চলবে হৃদয় তোলবার করা অনুভূতি আমৃত্যু। আহাদ অবাক হয়ে তাকিয়ে, তার মুখ দিয়ে যেই না বের হতে যাবে, তার আগে উমায়ের আহাদের হাত চেপে ধরল সজোরে। সবাই তাকিয়ে আছে দরজায় দাঁড়ানো মেয়েটির দিকে। আহাদ হাসল, শব্দ করে হেসে উঠল সে। ফিসফিস করে প্রাণপ্রিয় বন্ধুর কানে বলে উঠল, গানের এত পাওয়ার আগে জানতাম না তো। উমায়ের কণ্ঠে অজানা এক সম্মোহন। সে বলে উঠল, না, গানের নয়, এটা ভালোবাসার পাওয়ার, প্রণয়ের এক অদম্য শক্তি।